এই গ্রামে এক রাজা ছিল। রাজা সবসময় ভীষণই দুঃখে থাকত এবং রানীও খুবই দুঃখী থাকত। তার কারণ তার একটি সন্তান ছিল, পুত্র সন্তান, সে কয়েক বছর আগে হারিয়ে গেছে। তাই রানীমা সব সময় দুঃখে থাকতো আর খাওয়া দাওয়াও ঠিক মতন করতো না, ঘুমাতোও না, সবসময় ছেলে নিয়ে চিন্তা করতো। আরে রানী যে, তুমি উঠে এলে কেন? তোমার তো শরীরটা ভালো নেই, তুমি উঠে এসেছো কেন? মহারাজ, আমি আমার কথা ভাবছি না। আপনি যে আমাকে কথাটা দিয়েছিলেন আমার পুত্রকে আমার কাছে এনে দেবেন, সেটা কবে দেবেন? আমি কি আদৌ সেটা দেখতে পারবো? এবার যে আপনার কথাটা আপনাকে রাখতে হবে মহারাজ। আমার পুত্রকে আমার কাছে এনে দিন, ব্যাস, আমি আর কিচ্ছু চাই না আপনার কাছে। আহা, আমি কি চেষ্টা করছি না মহারানী? আমি ওসব কথা শুনতে চাই না মহারাজ। আমি আমার পুত্রকে আমার সামনে চাই, নয়তো আমি জল স্পর্শ করব না, অন্ন তো গ্রহণ করা দূরের কথা। এই আমি আপনাকে বলে দিলাম। এবার আপনি কি করবেন আপনার ব্যাপার, আমি চললাম। এই বলে মহারানী ওখান থেকে কথা শেষ করে চলে গেলেন। এদিকে সুদেষ্ণা তো ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে আসলো। বাবা, কি সুন্দর এই জায়গাটা, জলটাও কি সুন্দর দেখতে। এখানে একটু বসে থাকি, আমার মনটা ভালো হয়ে যাবে। বাড়িতে গেলেই আমার সৎ মা শুধু খালি আমাকে বকাবকি করে, আর সুযোগ পেলেই আমার চুলের মুঠি ধরে মারে। আমার একদম ভালো লাগে না, কি যে করি, আমার বাড়িতে যেতে ইচ্ছা করে না। সুদেষ্ণার কথাগুলো একটা পাখি বসে বসে শুনছিল। আহা গো, মেয়েটার বুঝি ভারী কষ্ট। যাই তো মেয়েটার সাথে গিয়ে একটু বন্ধুত্ব করি, মনে হয় ওর ভালো লাগবে। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? কে কে কথা বলে আমার সঙ্গে? ও মা, পাখি তুমি কথা বলতে পারো বুঝি আমাদের মতো? বাহ, ভালোই তো লাগছে তোমার কথাগুলো। তা আসো না, আমরা বন্ধু হয়ে দুজনে গল্প করি। আমার না অনেক কষ্ট, জানো তো। আমার সৎ মা আমাকে খুব মারে বকে, আমার একদম ভালো লাগে না, খুব মন খারাপ হয়। তাই তো এখানে এসে বসে রয়েছি। তোমার সাথে কথা বলে না আমার খুব ভালো লাগলো, জানো তো। কিন্তু আমার অনেক দেরি হয়ে গেল, এখন আমাকে বাড়ি যেতে হবে। এখন যাই, আবার কাল আসবো লুকিয়ে লুকিয়ে, কেমন? তারপর সুদেষ্ণা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলো, আর ওর সৎমা খুবই বকাবকি করছে। সুদেষ্ণা একটা কথাও বলে না, ওর মা খুব বকাবকি করতে থাকে। তারপর চুলের মুঠি ধরে খুবই মারধর করা শুরু করে। এমন সময় সুদেষ্ণার বাবা পেছন থেকে দেখে ফেলে। আরে করো কি তুমি? আমার মা মরা মেয়েটাকে ওভাবে মারছো কেন? ওকে মেরো না তুমি। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা বলছো? ও সকাল থেকে সব কাজ ফেলে রেখে কোথায় গিয়েছিল জিজ্ঞাসা করো তো। রান্না বান্না কিচ্ছু করেনি, আমি এখন খাবো কি? আর তুমি যদি আমার মুখে মুখে কথা বলো, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সুদেষ্ণা সমস্ত কাজ সেরে নিয়েছে। তারপর রান্না বান্না বসিয়ে দিয়েছে, কারণ তার সৎমা সময় মতন খাবার না পেলে ভীষণই রেগে যাবে, তারপর আবারও মারধর করবে। এই যে মহারানী, রান্না বান্না যেন সব ঠিকঠাক মতন হয়, আর রান্না হয়ে গেলে আমাকে ডেকে দিস, আমি একটু ঘুমোই গিয়ে, শরীরটা খুব ক্লান্তি লাগছে। এই কথা বলে সুদেষ্ণার মা ঘরে চলে আসলো আর বিছানায় শুয়েও পড়ল। তারপরে সুদেষ্ণা সমস্ত কাজ সেরে মাকে ডাকতে এসে দেখছে মা ঘুমিয়ে পড়েছে। এ বাবা, মা তো ঘুমিয়ে পড়েছে, মাকে এখন আর ডাকবো না। যাই, আমি একটু এই ফাঁকে আমার ওই নতুন বন্ধুর সঙ্গে জঙ্গলে গিয়ে দেখা করে আসি। সুদেষ্ণার বাবার ছোট্ট একটা মুদিখানার দোকান ছিল। দোকানটায় খুব বেশি বেচাকেনা হতো না, যা হতো ওই পয়সা দিয়েই কোনো রকমে সংসারটা চালাতো। এদিকে সুদেষ্ণা চলে আসলো বাগানে, বন্ধুকে ডাকছে, ডেকে বন্ধু সাড়া পাচ্ছে না। বন্ধু, ও বন্ধু, কোথায় গেলে তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, এসো। কোথায় তুমি? এই যে বন্ধু, আমি এখানে
বসে আছি, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন আমিও তোমাকে দেখতে পাচ্ছি। আসো না, একটু গল্প করি। তারপর সুদেষ্ণা ও পাখি বন্ধুকে নিয়ে দুজনে বসে বসে খুব গল্প করতে লাগে। সুদেষ্ণার সমস্ত দুঃখের কথা পাখির কাছে বলছিল। তার সৎ মা কীরকম ভালোবাসে, কথায় কথায় মারধর করে, সব কাজ তাকে দিয়ে করায়, সমস্তটাই খুলে বলছিল। এমন সময় এক বিশাল বড় সাপ ওদের সামনে এসে হাজির হলো। সাপটা খুবই ভয়ঙ্কর আর বড় বড় হাঁ করছিল। তাই দেখে সুদেষ্ণা তো ভীষণই ভয় পেয়ে গেছে। ওরে বাবা গো, ও পাখি বন্ধু দেখো, এটা কি? আমার তো খুব ভয় করছে। কত বড় সাপ! দেখো দেখো, তুমি একবার তাকিয়ে দেখো না ওইদিকে, কি ভয়ঙ্কর। তারপর সুদেষ্ণা দাঁড়িয়ে পড়েছে ভয়ে, আর পাখি আর সুদেষ্ণা দুজনে মিলে সাপটিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। খুবই ভয়ঙ্কর একটি সাপ। বন্ধু, ও বন্ধু, এবার চলো আমরা পালাই এখান থেকে। এত বড় সাপ আমাদের যদি কামড় দিয়ে দেয় কি হবে? চলো চলো, তাড়াতাড়ি চলো। সাপ আমার ভীষণ ভয় লাগে। চলো না তাড়াতাড়ি, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমি তাহলে চলে যাই, আমার ভীষণ ভয় করছে। ওরে বাবা গো, কত বড় হাঁ করছে দেখো। দাঁড়াও বন্ধু, তুমি ভয় পেও না, ও তোমার কোনো ক্ষতি করবে না। ও আমার আরেকটা বন্ধু। তুমি যেমন আমার একটা বন্ধু, এও আমার আরেকটা বন্ধু। এ কারোর ক্ষতি করে না, ওরকম হাঁ করে কিন্তু কাউকে কামড়ায় না। ও খুব ভালো জানো, ও তোমার বন্ধু হতে পারে তুমি যদি চাও। তুমি দেখো ওর সাথে কথা বলে, ও খুব ভালো, কারোর কোনো ক্ষতি করে না। তারপর সুদেষ্ণা ওই সাপটির সঙ্গে বন্ধুত্ব করে নেয়। তারপর তিন বন্ধু মিলে জমিয়ে গল্প করতে থাকে। এমন সময় হঠাৎ করে সাপটা বিশাল বড় হয়ে যায়। সুদেষ্ণা তো কিছুই বুঝতে পারে না, এত বড় হয়ে গেল কেন। এ কি বন্ধু, তোমার কি হয়েছে? তুমি এত বড় হয়ে গেলে কি করে? তুমি এমন করছো কেন? তোমার কি হয়েছে বলো আমাদের। তোমার কি কোনো কষ্ট হচ্ছে নাকি? তারপর সাপটি একটি রাজকুমারে পরিণত হয়ে গেল। সুদেষ্ণা তাই দেখে ভীষণ অবাক হয়ে গেল। সে কিছুই বুঝতে পারছে না যে এটা কি হলো। হে বাবা, এটা কি করে হলো? তুমি রাজকুমার হলে কি করে সাপ থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তারপর পাখি বন্ধু সব খুলে বলতে লাগলো। দাঁড়াও বন্ধু, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব খুলে বলছি। আমরা এক অভিশাপে এরকম হয়েছিলাম। রাজকুমার আমাকে নিয়ে জঙ্গলে ঘুরতে এসেছিল, আর একটা ঋষি গাছতলায় বসে বিশ্রাম করছিল। আমি হচ্ছি রাজকুমারের ঘোড়া। আমি ঋষিকে একটা ধাক্কা মেরে দিই ভুল করে। তারপর ঋষি মশাই তো ভীষণই রেগে যায়, আমাদের অভিশাপ দেয়। আমাকে পাখি বানিয়ে দেয় আর রাজকুমারকে সাপ বানিয়ে দেয়। ওই মনি ঋষি এটাও বলেছিল যে কোনো ভালো মনের মানুষ যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব করে, সেদিন আমরা মুক্ত হয়ে যাব। তাই তুমি আমাদের সঙ্গে বন্ধুত্ব করলে আর আমরা মুক্ত হয়ে গেলাম। এখন আরেকটা কাজ করতে হবে। আবার কি কাজ করতে হবে বন্ধু? তোমরা তো মুক্ত হয়ে গেলে। না না বন্ধু, আরেকটা কাজ আছে, সেটা করতে হবে। রাজকুমারকে তোমাকে বিয়ে করতে হবে। পাখি বন্ধু, তুমি এটা কি বলছো? এটা কখনো হতে পারে নাকি? কোথায় রাজকুমার আর আমি হচ্ছি কোথায় গরিব ঘরের মেয়ে? এটা কখনো হতে পারে না। পাখি থেকে ঘোড়া হয়ে রাজকুমারের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমার ঘোড়া যা বলেছে সবটাই সত্যি কথা বলেছে। তুমি হচ্ছ সেই পবিত্র মনের মানুষ যার জন্য আমরা মুক্তি পেয়েছি। তাই তোমাকে বিবাহ করতে আমার কোনো আপত্তি নেই। আমি জানি আমার পিতামাতাও কোনো আপত্তি করবে না। রাজকুমার সুদেষ্ণাকে বিয়ে করে নিয়েছে। তারপর বাবা মায়ের সঙ্গে দেখা করতে যাবে, সেটাই ভাবনা চিন্তা করছে। আর চলেও আসলো বাবা মায়ের সাথে দেখা করতে। সুদেষ্ণার বাবা তো ভীষণই খুশি হয়ে গেছে, কিন্তু সুদেষ্ণার সৎ মা মোটেও খুশি হতে পারেনি। আরে আমার সুদেষ্ণা মায়ের কপাল তো খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। যাক মা, তুই ভালো থাকবি, এটা ভেবেই আমার ভালো লাগছে। তারপর রাজকুমার সুদেষ্ণাকে নিয়ে চলে আসলো রাজমহলে। বেশ কয়েক বছর পর এই রাজমহল দেখতে পাচ্ছে রাজকুমার। এইদিকে মহারানী তো
পুত্র শোকে পুরো বিছানা সজ্জা হয়ে গেছে। ছেলের চিন্তা করতে করতে সে মোটেও ভালো নেই, একদম অসুস্থ হয়ে পড়েছে। রাজকুমার তার স্ত্রীকে নিয়ে মহারাজার সামনে এসে দাঁড়িয়েছেন। মহারাজা তো আনন্দে দিশেহারা হয়ে যাওয়ার জোগাড়। এত বছর পর ছেলেকে দেখতে পেয়ে, ছেলেকে দেখে মহারানী তো পুরো সুস্থ হয়ে গেছেন। তার পুত্রবতী দেখেও খুবই খুশি হয়েছেন মহারাজা এবং মহারানী। তারপর তো রাজমহল আনন্দে ভরে উঠেছে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো।